যে মাগুলো চায়, মানে মাগুলো যে- তো সবসময় চায় মেয়ে একটা সুন্দর ভবিষ্যৎ থাকবে, ভালো একটা জামাই পাবে। এখন সুন্দর ভবিষ্যৎ না, এটা সুন্দর ভবিষ্যৎ বলতে আমি জানি না, যা আমি অনেককে দেখি যে বিয়ে করে আরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এটা আমি নেগেটিভলি বলছি না, বাট কিছু ক্ষেত্রে টর্চার তো এবং এটা কিছু হচ্ছে। ক্ষেত্রে খুব হচ্ছে, আমাদের দেশে বেশি হচ্ছে। ভুল পারপাসে বিয়ের ডিসিশনটা নেওয়া হয়, এটা খুব ভয়ঙ্কর, যেটার রেজাল্টটা তারপরে মানে খুব এফেক্টেড হয়ে যায় এবং সবাই পাজলড হয়ে যায়। ওইটা ভাবে যে ওর রেসপন্সিবিলিটি করার, আমার রেসপন্সিবিলিটি করার, এটা একটা ক্যাওয়াজ লেগে যায় আসলে। এটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ একসাথে হয়ে একসাথে শেয়ার করা, কেয়ার করা, কিছু রেসপন্সিবিলিটি ভাগাভাগি করে না, আমার মনে হয় এটা হওয়া উচিত। ধরো আমরা বিয়ে করার আগে ভাবি একটা, তারপরে দেখি যে বাস্তবতা আরেকটা। তো এই জায়গাটা থেকে এসে তোমার কি মনে হয় যে প্রথমে ভাবনাটা ঠিক হওয়া উচিত? এটা আসলে কিছুটা আমি এটা বলবো যে আগের দিনের মা খালারা যেটা বলে, নানি দাদিরা বলে, ভাগ্যেরও কিছু বিষয় থাকে। আর এখনকার সময় মানুষ আসলে আমি জানি না, অনেক খুব ক্যালকুলেটিভ, এতটা ভেবে চিনতে। আমি প্রফেশনাল লাইফে খুব ক্যালকুলেটিভ, ভেবে চিনতে কাজ করব, কিন্তু আমি পার্সোনাল লাইফে ভেবে চিনতে ডিসিশন নিতে পারি না। অ্যান্ড আমি খুব ইমোশনাল হয়ে যাই, আমি আমার ব্রেন ইউজ করতেই পারি না পার্সোনাল লাইফে, সেটা ঘরেও না বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আমার পার্সোনাল কোনো সম্পর্কে আমি কখনো আমার ব্রেনটা ইউজ করতে পারি না। এই ক্ষেত্রে করণীয় কি আসলে? এটা নিয়ে কিন্তু আমাদের আরো আরো অন্য একটা প্রোগ্রাম করতে হবে। এক্ষেত্রে করণীয় কি, সম্পর্কে করণীয়, হ্যাঁ। এক্স্যাক্টলি, এটা শুধু ঈদের প্রোগ্রাম। এখন আমরা ঈদ নিয়ে কথা আমি বলি। সাজেশন দিতে থাকি, অনেক সাজেশন আছে। আচ্ছা, ওকে। তোমার এই ড্রেসটা ভীষণ সুন্দর। এটা তোমার কততম ড্রেস এবার ঈদের? থ্যাংক ইউ। Welcome. কততম আই ডোন্ট নো, আমি কাউন্ট করি নাই। সালামি কত পেলে, কত দিলে? মোস্ট ইম্পর্টেন্ট মানে ছোটবেলায় কি হতো, আমার একটা ছোট্ট ঘটনা বলি। আমরা তিনজনের মধ্যে যদি আমি কম সালামি পেয়ে যেতাম বা আমার কাজিনদের মধ্যে যদি আমি কম পেতাম, মানে খুবই ইনসাল্টিং ফিল হতো যে আমি একটু কম কেন পেলাম বা কিছু। তখন আব্বার থেকে নিয়ে ওইটা আবার ব্যালেন্স করে বেশি দাও। করে ফেলতাম, ব্যালেন্স করে ফেলতাম। মানে আমি ফার্স্ট, আমার আমার সবচেয়ে বেশি ফার্স্ট হতে আছে। হবে, তারপর তোমরা সব সালামি নিয়ে যাও। আর এবার বড় বয়সে? বড় বয়সে সালামি বেশি দিতে হয়। তাহলে পাওই নাই এবার না সালামি? না, পেয়ে আবার ওইটা রাখা যায় না। আগে যেমন রাখা টাকা যেত, এখন দিতে হয়। আসলে দিতে ভালোও লাগে, সত্যি কথা যেটা। আচ্ছা, এবার লেটস টক অ্যাবাউট ইওর ফিল্ম প্ল্যান। আমরা বেশ ভালো ভালো কিছু ফিল্ম পেয়েছি তোমার হাত ধরে, সাকিব ভাইয়ের সাথেও পেয়েছি। তুমি নিজে একটা সুপার ওমেন ছিলে, বিজলি। বিজলি আমরা ভেবেছিলাম বিজলির হয়তো রিমেক টিমেক হবে। তোমাদের প্রোডিউসার ডিরেক্টররা কি বলে এটা নিয়ে? প্রোডিউসার তো বিজলির আমি। সো আসলে একটার সিকুয়াল আসতে, এটা খুব বিগ রেঞ্জের একটা ছবি ছিল। আগের চেয়ে আরো ভালো করতে হবে। হ্যাঁ, আরো বেটার করতে হবে এবং গল্প মেলাতে হবে। এগুলো দেখবা যে বাইরে বলিউডে বা হলিউডে একটা ছবির পর 7 বছর পর, 10 বছর পরও কিন্তু হয় এগুলো সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে যে ছবিগুলো। সো এগুলোর প্রিপারেশনটা অনেক হাই। অ্যান্ড এর মধ্যে অনেকগুলো ছবি আসছে, বেপরোয়া আসছে, পাপ আসছে, নোলক ছিল, তারপর আরো কয়েকটা ছবি ছিল, আর টিভিরও একটা ছিল। হ্যাঁ, তো এখন আমি বলছি যে তো বিজলির কোনো রিমেক করার ইচ্ছা আছে কিনা তোমার? সিকুয়াল করার অবশ্যই ইচ্ছা আছে। আচ্ছা, ওকে। তা ডেফিনেটলি আছে। আমরা অপেক্ষা থাকলাম আমাদের সুপার ওমেন বিজলি। আনফিনিশড ছিল হ্যাঁ, এন্ডিংটা। তারপর বাইরে থেকে আমি খুবই প্লিজড যে অডিয়েন্স কিন্তু খুব ভালো মতো নিয়েছে, যে এটা কিন্তু আনফিনিশড, এটা স্টোরিটা সেকেন্ডটাতে বলবে, সেকেন্ডটাতে বোঝা যাবে, রিভিল হবে। এটা আমার খুব ভালো লেগেছে যে আমি এটা নিয়ে টেনশন করছিলাম যে আনফিনিশড যে রাখছি আমরা, এটা তো ইউজ টু না অডিয়েন্স। খুব ভালো মতো নিয়েছি। অ্যান্ড আমরা যে লন্ডনে যখন দেখিয়েছি তখনও অডিয়েন্স বলছে আমরা ওয়েট করছি, অস্ট্রেলিয়া যখন গেছি তখনও, বাংলাদেশেও। সো সবাই ওয়েট করছে বিজলি কন্যাকে আমরা আবার কবে দেখব।